প্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো চলচ্চিত্র নিয়ে। আজকের দিনটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ থেকে ঠিক 60 বছর আগে 1955 সালের 26শে অগাস্ট মুক্তি পেয়েছিল পথের পাঁচালী ছবিটি, সত্যজিৎ রায়ের। যেই ছবিটি বাংলা চলচ্চিত্র তো বটেই, বিশ্ব চলচ্চিত্র একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছিল এবং বাংলা চলচ্চিত্রে এর প্রভাব সুদূর প্রসারী। তা আমরা সেটি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পথের পাঁচালী ও বাংলা চলচ্চিত্রের নবযাত্রা। আর আজকে আমাদের সাথে আলোচনায় যারা উপস্থিত রয়েছেন আমি পরিচয় দিয়ে দিচ্ছি। রয়েছেন মশিউদ্দিন শাকের, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংসদকর্মী। রয়েছেন মাহমুদুল হোসেন, চলচ্চিত্র সংসদকর্মী, এবং আনোয়ার হোসেন পিন্টু, চলচ্চিত্র সংসদকর্মী ও সাংবাদিক। এছাড়াও আমাদের সাথে টেলিফোনে যোগ দেবেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রবাদ পুরুষ মোহাম্মদ খসরু। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনার ইচ্ছা করলে আমাদের সাথে টেলিফোনে এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান প্রধান শিরোনামগুলো। তীব্র স্রোতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে আবারও ভাঙন, 200 মিটার এলাকা বিলীন। মূল সেতুর ক্ষতি হবে না মন্ত্রী জানালেও ঝুঁকির কথা বললেন প্রকল্প পরামর্শক। বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে বিজিবির গোলাগুলি, নায়েক আহত, পাল্টা জবাব দেওয়ার নির্দেশ। যৌথ অভিযানের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বকে সবসময়ই ধ্বংসের চেষ্টা করে বিএনপি, শেখ হাসিনার উপর হামলা তারই অংশ বললেন সৈয়দ আশরাফ। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার 3 আইনজীবীর চট্টগ্রাম আদালতে 164 ধারায় জবানবন্দি, পাঠানো হলো কারাগারে। এবং দেশের অনেক জায়গায় এখনো বিক্রি হচ্ছে নিষিদ্ধ ওষুধ, পাওয়া গেলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি ওষুধ প্রশাসনের। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায় পথের পাঁচালী ও বাংলা চলচ্চিত্রের নবযাত্রা। আপনারা শুনছিলেন দর্শক যে 60 বছর আগে এই দিনেই মুক্তি পেয়েছিল পথের পাঁচালী ছবিটি। যদিও এর প্রিমিয়ার শো হয়েছিল কিন্তু 3রা মে তারিখে 1955 সালে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টসে। তো ছবিটি প্রায় 3 বছর লেগেছিল করতে। ছবিটির শুটিং শুরু হয়েছিল সম্ভবত 27শে অক্টোবর 1952 সালে। তা আমি একটু প্রথমেই যাব আনোয়ার হোসেন পিন্টু। দর্শক আপনাদেরকে বলি, আনোয়ার হোসেন পিন্টু কিন্তু বলা যায় যে উনি সত্যজিৎ রায়ের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং গবেষক। বিশেষ করে সত্যজিৎ রায়ের উপর ওনার বই আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আনোয়ার হোসেন পিন্টু চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আনোয়ার হোসেন পিন্টু, আপনি যদি একটু বলেন পথের পাঁচালী তৈরির পটভূমিটা। ধন্যবাদ মোর্শেদ ভাই। পথের পাঁচালীর ছবির মতোই বিস্ময়কর পথের পাঁচালী তৈরির পটভূমিও। সত্যজিৎ কখনো প্রথম চায়নি উনি ফিল্ম মেকার হবেন। তার প্রথম ছিল চিত্রশিল্পী, সঙ্গীতের প্রতি তার আলাদা একটা আগ্রহ ছিল এবং লেখালেখিটিও আসছে অনেক পরে। সিনেমার প্রতি তার আগ্রহ জন্মে যখন শান্তিনিকেতনে উনি ছাত্র ছিলেন, শান্তিনিকেতনের লাইব্রেরিতে 2টো বই পড়েছিলেন তিনি। সেই 2টো বই পড়েই মোটামুটি সিনেমার প্রতি একটু আগ্রহ জন্মে এবং উনি শান্তিনিকেতনের কোর্স কমপ্লিট না করেই চলে এলেন কলকাতায় বিভিন্ন কারণে, এবং এসে সিগনেট প্রেসে, সে সময়ে সিগনেট প্রেসে চাকরি নিলেন আর্ট ডিরেক্টর হিসেবে। তখন পথের পাঁচালীর মূল উপন্যাসের একটা কিশোর সংস্করণ মাটির ভেপুর জন্য ওনার প্রচ্ছদ করতে হয়। সেটা পড়তে গিয়ে তখন উনি ভাবলেন যে এটা তো একটা চমৎকার ছবি হতে পারে। পাশাপাশি তখন উনি ফিল্ম সোসাইটির মুভমেন্টের সাথে জড়িত ছিলেন। বলা যেতে পারে এই সাবকন্টিনেন্টে
উনি পথিকৃৎ ফিল্ম সোসাইটি আন্দোলনের 1947 সালে ক্যালকাটা ফিল্ম সোসাইটি ক্যালকাটা ফিল্ম সোসাইটি তৈরি করে। সে সময় উনি প্রায় একটা কথা বলতেন চিদানন্দ দাশগুপ্তকে, আজকের প্রখ্যাত চলচ্চিত্রকার এবং অভিনেত্রী অপর্ণা সেনের এই বাবা চিদানন্দ দাশগুপ্ত সত্যজিতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রায় বলতেন সামডে আই উইল মেক এ গ্রেট ফিল্ম, প্রায় বলতেন কথাটা। পরে উনি পথের পাঁচালীর চিত্রনাট্য রচনা করেন। তবে আমরা চিত্রনাট্য বলতে যেটা বুঝি সাধারণত সেই রকম চিত্রনাট্য তিনি করেননি। সরি, তিনি প্রডিউসারকে মন জয় করার জন্য পুরো চিত্রনাট্যটা শর্ট টু শর্ট স্কেচ করে এবং ওয়াশ ড্রয়িং করেই প্রডিউসারদের হাতে বা দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। কোনো রকমেই পাত্তা পাচ্ছিলেন না, কারণ সত্যজিৎকে চেনার মতো। তার আগে একটু বলে নেই যে তার আগে মানে এসেছিলেন, হ্যাঁ না দ্য রিভার ছবি করার জন্য এসেছিলেন। সে সময় আমি একটু সংক্ষিপ্ত করছি, হ্যাঁ একটু সংক্ষিপ্ত করছি আলোচনার স্বার্থে। যা রেনোয়ার সাথে তার যে একটা সখ্যতা ছিল, রেনোয়া সেই সময় যখন রিভার ছবি তৈরি করতে আসেন, সত্যজিৎ সাক্ষাৎকার নেওয়ার জন্য তার সাথে ছিলেন, শুটিংয়ে কিছুদিন ছিলেন। অভিজ্ঞতা বলতে তার এইটুকুই ছিল শুটিংয়ে থাকাকালীন, তার কোনো প্রত্যক্ষ বা প্র্যাকটিক্যালি কোনো ধারণা কিন্তু ছিল না। তারপরে উনি 1950 সালে যখন লন্ডনে যান, সেখানে 6 মাসে তিনি 100 ছবি দেখেন। সেখানে বাইসাইকেল টিপস দেখার পর তিনি তার মনের মধ্যে একটা জাগলো যে আমি ছবি করব এবং পুরো ছবিটার মধ্যেই বাইসাইকেল টিপসের মধ্যে যেরকম আর্ন করা অনভিজ্ঞ লোক ছিল, অভিনেতা ছিল না, সেরকম লোকদের দিয়ে আমি ছবিটা করব, এমনকি মেকআপ বিহীন ছবি এবং সরাসরি প্রকৃতির মধ্যে গিয়েই ছবি, সেটের মধ্যে না ঢুকে। এবং তার মধ্যে যেটা সে শুরু থেকে বিস্তার করেছিল বাইসাইকেল টিপস দেখার পরে, অনেক ডিরেক্টরদেরই তার উপর প্রভাব ছিল, রেনোয়ারের প্রভাব ছিল, চ্যাপলিনের প্রভাব ছিল। তো কলকাতায় এসে যখন প্রডিউসার পাচ্ছিলেন না, তখন তার কিছু জমা টাকা এবং তার সংগ্রহের দুর্লভ কিছু রেকর্ড, বই পত্র বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে শুটিং শুরু করলেন এবং সপ্তাহে 2 দিন শুটিং করতেন, রোববার এবং শনিবার, এই 2 দিন শুটিং করতেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে ছবিটা টাকার অভাবে থমকে গেল, এগোনো যাচ্ছে না কিছুতেই। পরে তার স্ত্রীর বিজয় রায়ের অনেক গহনা বিক্রি করে দেন, শুটিং আবার কিছুদিন চলে, কিছুদিন বন্ধ হয়। এরপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার মধ্যে ছবিটি দীর্ঘদিন বন্ধ থাকে। বন্ধ থাকার সময় তখন তাদের সত্যজিতের একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে যে আমার ছবির চরিত্রগুলো তো বড় হয়ে যাচ্ছে, কন্টিনিউশনে মিলবে না। সে সময় এখানে একটা মজাদার ঘটনা আছে। যখন ফ্রাস্ট্রেশনে ভুগতেন, তিনি প্রায় সময় লোকেশনে গিয়ে বসে বসে ভাবতেন, চিন্তা করতেন কিভাবে এগোনো যেতে পারে। সে সময় মনের অলক্ষ্যে একদিন একটা ঢিল ছুঁড়ে মারছিলেন তিনি একটা পানা ঢাকা পুকুরে। মারতে মারতে গিয়ে হঠাৎ তার মনে এলো সেই বিখ্যাত শট পথের পাঁচালীর শেষের দিকে। কিন্তু প্রথম দিকে চিত্রনাট্য ছিল, উপন্যাসে যেরকম ছিল বাঁশবনের মধ্যে ছুঁড়ে দেওয়া, সেটাই ছিল চিত্রনাট্যে। কিন্তু উনি যখন মনে ঢিল ছুঁড়ছিলেন, তখন ভাবলেন যে এটা আরো ছবিতে আরো ভালোভাবে প্রকট হয়ে আসে। এরপরে শুটিং বন্ধ ছিল। সে সময় সত্যজিতের মায়ের কথা এখানে আসে। সুকুমার রায়ের সুবাদে সত্যজিতের মায়ের সাথে তৎকালীন কলকাতার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের শরণাপন্ন হলেন। বিধানচন্দ্র রায় ছবিটার কিছু অংশ দেখলেন, দেখে উনি বুদ্ধি দিলেন যে কি করা যেতে পারে। সরকারি কোষাগারে ছবির জন্য কোনো টাকা বরাদ্দ নেই, তো উনি বুদ্ধি দিলেন যেহেতু পথ বলে একটা শব্দ এখানে আছে, পথের পাঁচালী, তাহলে ওই রাস্তার উন্নয়নের খাত থেকে কিছু টাকা দিয়ে যদি ছবিটা করা যেতে পারে, সেইভাবে ছবিটা শেষ হলো। তারপরে পরের ইতিহাস তো আপনারা অনেকেই জানেন, আমরা জানবো। আনোয়ার হোসেন পিন্টু, আমরা এই পর্বে একটু আলোচনায় বিরতি দিয়ে আমরা পথের পাঁচালীর কিছু অংশ দেখে আসি। আমরা শুধু দর্শক, আমরা পথের পাঁচালীর ছোট্ট কিছু 3টি ছোট্ট সিকোয়েন্স আমরা দেখব। খানা
কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি তা আমরা দেখলাম কিছু দৃশ্য অসাধারণ। এখনো যতবার দেখি ততবারই ততবারই দেখতে ইচ্ছে হয়, পুরনো হবার কোনো পথ নেই। তা আমি আসবো এবার মাহমুদুল হাসান আপনার কাছে, যে ছবিটি মুক্তির পরে এর কি প্রতিক্রিয়া হলো দেশে এবং বিদেশে, সেটা নিয়ে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ মোর্শেদ ভাই, করবেন। এমনি তো আপনি যেরকম পিন্টু ভাই বলছিলেন যে ছবিটি প্রথমে হচ্ছে মে মাসের 3 তারিখে 1955 সনে মিউজিয়াম অফ মডার্ন আর্টে নিউ ইয়র্কে দেখানো হয়। তো এটি ছিল আসলে একটি ভারতীয় অর্নামেন্টাল আর্টস এবং টেক্সটাইল আর্টসের একটি ফেস্টিভ্যাল হচ্ছিল। সেই ফেস্টিভ্যালের পার্ট হিসেবে এবং সত্যজিৎ রায়ের এই ছবির সাথে ওস্তাদ আলী আকবর খাঁ, বিখ্যাত সরোদবাজি, তারও আসলে ডেবিউ পারফরমেন্স ছিল সেটা নিউ ইয়র্কে। তো ওখানে সময়াভাবে কিন্তু সাবটাইটেল ছাড়া এরকম একটি সুদূর প্রাচ্যদেশীয় সংস্কৃতি এবং জীবনধারা নিয়ে তৈরি করা একটি ছবি, সেই ছবিটি দেখানো হয়। এবং ছবিটি আসলে শেষ করার জন্য কিছু অর্থ কিন্তু, হ্যাঁ, সেটা তো আগে যোগাযোগ হয়েছিল, সেই যোগাযোগের সূত্র ধরে, এবং তারাই তখন দেখে গিয়ে বারবার টানা দিচ্ছিলেন যে ওই ফেস্টিভ্যালটি যাতে ধরা যায় সেজন্য ছবিটি দ্রুত শেষ করার জন্য। তো সেভাবেই আলটিমেটলি কাজটি হয় এবং সেখানে অত্যন্ত পজিটিভ রেসপন্স, সেরকম সাবটাইটেল ছাড়া ছবিটিতে অত্যন্ত পজিটিভ রেসপন্স পাওয়া যায়। এবং এরপরে যখন কলকাতায় প্রথম স্ক্রিনিংটি হয়, সেটি কিন্তু আজকের দিনের এই স্ক্রিনিং এর আগে, মানে কমার্শিয়াল স্ক্রিনিং এর আগে কলকাতার যে অ্যাডভার্টাইজার্স অ্যাসোসিয়েশন আছেন, ক্লাব আছে, সেই ক্লাবে একটি স্ক্রিনিং হয়েছিল এবং সেখানে খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং সত্যজিৎ রায় সম্ভবত খুব নিরাশ এবং কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন। তার কলিগ এবং তারা যারা ছিলেন তারা সবাই খুব পছন্দ করেননি। সত্যজিৎ রায় খুব বড় করে একটি পোস্টার করেছিলেন এবং একটি বিলবোর্ড তৈরি করেছিলেন যেটাতে আপনার নিয়ন সাইনে অপু এবং দুর্গা দৌড়ে যাওয়ার ছবিগুলো ছিল। তো তারপরে হচ্ছে আজকের দিনে যখন ছবিটি প্রথম রিলিজ হয় তখন এক ধরনের লুকওয়ার্ম রেসপন্সের মতন বোধহয় পাওয়া গিয়েছিল। সেরকম ভাবে যে অনেক মানুষ আসছিলেন ছবিটি দেখতে তা নয়, কিন্তু যেটি ঘটে যে তারপর মুখে থেকে মুখে ছড়িয়ে পড়ে আর রায় পরিবার এমনি থেকে বিখ্যাত এবং পশ্চিমবঙ্গ সরকারের সংযুক্তি সবকিছু মিলিয়ে তারপরে কিন্তু একটানা 7 সপ্তাহ একটি থিয়েটারে ছবিটি চলে। তো এর মাঝখানে আবার পশ্চিমবঙ্গ সরকার তখন হচ্ছে বিধানচন্দ্র রায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন, যাতে জওহরলাল নেহরুকে, তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী, তাকে তিনি নিয়ে আসেন এবং তারা একসাথে ছবিটি দেখেন। এবং আমলাতান্ত্রিক কাঠামোর ভেতরে নানা রকম আপত্তির মধ্যেও অনেকটা জওহরলাল নেহরুর একক প্রচেষ্টায় ছবিটি আসলে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সেখানে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। একদিকে প্রচন্ড উচ্ছ্বাস, যেমন একটি মন্তব্য আমার কাছে সাংঘাতিক রকম মনে হয়, যেটি ফরাসি একজন ক্রিটিক করেছিলেন, যে দিস ইজ অ্যান এপিফেনি অফ ওয়ান্ডার, মানে বিমুগ্ধ বিস্ময়ের এক ধরনের স্রোতের মতো, এক ধরনের আবির্ভাব এবং স্ফুট প্রকাশ। মানে এটা শুধুমাত্র তাদের জন্য নয়, যদি ওইভাবে আমরা দেখি যে অপুর জন্য এই পৃথিবীটি হচ্ছে একটি বিস্ময়, সে বিস্ময়ের একজন দর্শক, বিমুগ্ধ বিস্ময়, সে জীবনকে দেখে, প্রগতিকে দেখে, পরিবেশকে দেখে, এইভাবে যে জীবনের প্রতি একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ক্রমাগত একটি ধনাত্মক যে মুগ্ধ দৃষ্টিতে জীবনকে দেখা, এই ব্যাপারটিকে তাকে প্রচন্ড নাড়া দিয়েছিল। এবং আমরা জানি যে কান ফেস্টিভ্যালে এটি বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে স্পেশাল অ্যাওয়ার্ড, এরকম কোনো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ছিল না, একেবারে শেষের দিকে, ফেস্টিভ্যালের শেষের দিকে এটি প্রদর্শনী আয়োজন করা হয়। সেটি আবার কুরোসাওয়ার একটি ছবির প্রদর্শনীর সাথে ক্ল্যাশ করে যাওয়াতে অনেক মেজর ইয়ার উপস্থিত ছিলেন না, কিন্তু তারপরও যখন ছবিটি দেখা হয় তখন দেখার পরে তারা প্রচন্ড রকম বিস্মিত বোধ করেন, মুগ্ধ বোধ করেন। তারা ছবিটিকে একটি পুরস্কার দিতে চান এবং এই হিউম্যান ডকুমেন্ট হিসেবে পুরস্কারটি দেওয়া হয়। আরেক দল সমালোচক এটি বলতে শুরু করেন, বিশেষ করে
তখনকার হলিউডের ছবি যদি আমরা দেখি, এখনকার হলিউডের ছবি অত্যন্ত টান টান চিত্রনাট্য, যেখানে একটি কথাও বিশেষ আলাদা করে বলার নেই, আর কিছু বলবো না। আর একই দিকে হচ্ছে ইউরোপিয়ান আর্ট সিনেমার তখন যে সময়, যদিও আমরা বলছি নিউ রিয়েলিজমের ঘরানার ছবি এটি, কিন্তু ইউরোপিয়ান আর্ট সিনেমাতে ততদিনে ভিজুয়াল অবজেক্ট সেটাই হচ্ছে ছবির মূল কথা, এরকম একটি ধারণায় চলে যাওয়া গেছে। উল্টো দিকে সোভিয়েত সমাজতান্ত্রিক বাস্তবতা এবং ইন্টেলেকচুয়াল মন্তেজের ব্যাপার, এর কোনোটির সাথেই কিন্তু সমালোচকরা ছবিটিকে মেলাতে পারছিলেন না। সুতরাং তারাই ছবিটিকে খুব ভালো ছবি হিসেবে স্বীকৃতি দেন যারা আসলে নতুন কিছু দেখার জন্য প্রস্তুত ছিলেন। হতে পারে নিউ রিয়েলিস্টিক ঘটনার ছবি, কিন্তু রিয়ালিজমের ভেতর দিয়ে সত্যে পৌঁছানোর, জীবনের চিরন্তর সত্যে পৌঁছানোর যে উদ্যোগ, সেই ব্যাপারটিকে এবং প্রাচ্যদেশীয় জীবনের ভেতর থেকে আসলে যে কেন মিউজিয়াম অফ মডার্ন আর্টে কোন সাবটাইটেল দরকার হয়নি, তার কারণটা হচ্ছে যা আমরা দেখছি তাকে বোধে নেয়ার জন্য একটি সংবেদনশীল মনই যথেষ্ট, সেটির জন্য আসলে ছবির কাহিনী বোঝার তেমন কোনো দরকার করে না। তো সেই জায়গাটি থেকে হয়, এবং যখন পশ্চিমে এই ব্যাপারগুলো ঘটতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে ভারতে এটির একটি বিরাট আস্তে আস্তে শুরু হয়, এবং দেশ পত্রিকায় একটি বিশাল লেখা বের হয়, যেটি তখনকার দিনে স্ট্যান্ডার্ডে টেকনিক্যালি এবং যদি অ্যাস্থেটিক্যালিও আমরা বলি চলচ্চিত্র সমালোচনার দিক থেকে অনেক এগিয়ে যাওয়া একটি সিনেমা, এবং আইডেন্টিফাই করা হয় যে ভারতীয় সমান্তরাল সিনেমা, প্যারালাল সিনেমা এই শুরু হলো। এই সমস্ত দিক মিলিয়ে আমার কাছে মনে হয় যে স্ট্রাগলের ভেতর দিয়ে যাওয়ার যে ব্যাপারটি আছে সেটি হয়তো হলো, কিন্তু পথের পাঁচালী সত্যজিৎ রায়কে কিন্তু প্রথম ছবির ভেতর দিয়ে তাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন এমন পরিচালক হিসেবে। জি, তবে একটু আমি যোগ করতে চাই, মানে পথের পাঁচালীর আমরা যদি বলি প্রথম রিকগনিশন কিন্তু আসে মিউজিয়াম অফ মডার্ন আর্ট, যখন ছবিটা তৈরির প্রায় শেষ পর্যায়ে, তখন জন হুস্টন নিয়ে আসেন ভারতে, তাকে দায়িত্ব দেন ছবিটার যেই পর্যায়ে আছে দেখে রিপোর্ট করার জন্য, এবং উনি দেখে ওইটুকু অংশ দেখে উনি জাস্ট বলেছিলেন ওয়ার্ক অফ এ গ্রেট ফিল্ম মেকার। এক্স্যাক্টলি, মানে আনফিনিশড একটা ফিল্মকে, এবং একজন ফিল্ম মেকার যিনি তখনও আবির্ভূত হননি সেই অর্থে, ওয়ার্ক অফ এ গ্রেট ফিল্ম মেকার, এটা কিন্তু সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েশন বলা যেতে পারে। যদিও বিরূপও আছে, আপনি জানেন যে আপনার ট্রুফোর কথা যদি আমরা বলি, ফ্রান্সোয়া ট্রুফো কি বলেছিলেন, বলেছিলেন যে আমি কিছু দরিদ্র কৃষক হাত দিয়ে খাবার খাচ্ছে। আবার আমরা এটাও মনে করতে পারি কুরোসাওয়ার সেই বিখ্যাত মন্তব্য, পথের পাঁচালী যে দেখেনি তার পৃথিবীতে বেঁচে থাকা মানে চন্দ্র সূর্য না দেখে বেঁচে থাকার মতোই। এ খুব ইন্টারেস্টিং। যেরকম 56তে যখন অপরাজিতকে পুরস্কার দেয়া হয় ভেনিসে, তখন কিন্তু রেনে ক্লেয়ার ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর, জুরি বোর্ডের চেয়ারম্যান, এবং রেনে ক্লেয়ার পুরস্কার দিতে চাননি, এবং হিউস্টন পেনেলোপ যখন অনেকটা জোরাজোরি করে পুরস্কারটা দিতে তাকে রাজি করান, তখন রেনে ক্লেয়ার বলেছিলেন, হ্যাঁ রে ভালো কাজ করেছে, তবে আমি আশা করি এরপরে সে ছবি তৈরি করা শিখে যাবে। এ ধরনের নানা রকম ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, পরে আমরা দেখি সত্যজিৎ রায় কোথায় পৌঁছে গেছেন। আমি শাকির ভাইয়ের কাছে এবার আসবো, যে আপনি বলবেন কি যে ছবিটি তো বিশাল প্রভাব ফেলেছে ভারতীয় চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে, বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রে, এবং আমরা যদি এটা বললে মনে হয় অত্যুক্তি হবে না যে আমরা বাংলাদেশে কিন্তু পথের পাঁচালীর মতো আরেকটি ছবি আমরা দেখলাম, সূর্য দীঘল বাড়ি, আপনি এবং নিয়ামত ভাই যৌথভাবে বানিয়েছিলেন। যদিও এটি মুক্তি পেয়েছিল অনেক পরে, পথের পাঁচালীর অনেক পরে, 1979 সালে ছবিটি মুক্তি পেয়েছিল, কিন্তু সেই ছবি দেখে কিন্তু আবার আমাদের পথের পাঁচালীর কথা মনে পড়ে গেল। এবং পথের পাঁচালী যেমন বাংলা চলচ্চিত্রকে প্রভাবিত করেছে, সূর্য দীঘল বাড়ি ঠিক তেমনিভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক অনেক বেশি প্রভাবিত করেছে, এবং আমরা যারা পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে এসেছিলাম তাদের কাছে কিন্তু সূর্য দীঘল বাড়ি একটা বিশাল পথ প্রদর্শক হিসেবে এসেছিল। তা আপনি একটু বলবেন যে বাংলাদেশের চলচ্চিত্রে পথের পাঁচালীর কি প্রভাব? ধন্যবাদ। অনেক আগের ঘটনা তো, পথের পাঁচালীর যেমন 60 বছর, আমাদের ছবিও সূর্য দীঘল বাড়িও তো অনেক বছর হয়ে গেল, 36 বছর, হ্যাঁ প্রায় 4 দশকের মতো হয়ে গেল। এবং সত্যি কথা বলতে কি, আমার নিজেরই ইচ্ছে ছিল পথের পাঁচালী বানাবার। এটা শুনলে অনেকে আবার বলবেন যে ইঁচড়ে পাকার মতো কথা বলছি। ঘটনা ছিল এরকম যে 57 সালের গোড়ায় আমার বাবাকে আমি হারাই। আমি ঢাকায় থাকতাম, আমরা ঢাকায় পড়াশোনা করছিলাম, মাত্র ক্লাস 5-এ উঠেছি আমি।
তখন বাবা মারা গেলেন। তো আমাদের যেহেতু আর শহরে থাকার মতো এরকম আর্থিক ইয়ে ছিল না আর কি, গ্রামের বাড়িতে চলে যেতে হলো। তো সেখানে আমার সৌভাগ্য যে আমার দাদির একটা বইয়ের কালেকশন ছিল খুব ভালো, আমার বাবারও অনেক বই ছিল তাতে। তো সেই বইগুলো আমি পড়তাম, বিশেষ করে কিশোর পাঠ্য যেসব বইটি আর কি এগুলো। তো একজন আত্মীয় একদিন আমাকে পথের পাঁচালী বইটা এনে দিলেন পড়ার জন্য। উনি খুব বিদ্যোৎসাহী ছিলেন, উনি যে পড়ে দেখো ভালো। সেটা 57 সালের কথা। আমি কিন্তু তখনও জানি না যে পথের পাঁচালী আদৌ কোনো চলচ্চিত্র হয়েছে কিনা, এর কিছুই জানি না। তো বইটা পড়ে আমার ততদিনে হয়েছে কি, একটা অভ্যাস দাঁড়িয়ে গেছিল যে যে কোনো গল্প পড়লে ওই যে ছোটবেলায় দুই একটা ছবি টবি দেখেছি ঢাকায় থাকতে, ওই ছবিটা যে একটা অন্য ভাষা, এটা যে একটা চার কোনা একটা পর্দার মধ্যে ঘটনা ঘটে, চরিত্রগুলো দেখা যায়। তো সেরকম একটা নিজের মনের ভেতরে একটা পর্দা আমি ততদিনে তৈরি করে নিয়েছি। আমি গল্প ভালো লাগলেই আমি দেখতে পেতাম সেটা চার কোনা একটা পর্দায়। তো এই পথের পাঁচালী উপন্যাসটা পড়ার সময় আমার কেন জানি খুব এত আইডেন্টিফাই করলাম চরিত্রগুলোর সাথে, আমার নিজের সেই পরিবেশের সাথে। ও বিশেষ করে অপু, সে যে বাইরে যেতে চায়। আমিও কিন্তু তখন, অনেকেই বোধহয় আমাদের সময়ের যারা অপুর অবস্থার মধ্য দিয়ে অনেকেই হয়তো পার হয়েছে, আমারও তাই হয়েছিল। তো আমারও মনে হতো যে না, আমিও এরকম বাইরে একটা মুক্তি খুঁজছি, এই অজপাড়াগায় বসে থেকে সেটা যেন হচ্ছে না আর কি। তো ওই বইটি পড়ার সময় সেই ছবিটা যখন দেখছিলাম ভেতরে, তখন একটা চিন্তায় প্রথমবার ঢুকলো আমার মাথায় যে যদি কখনো আমি বড় হই, এখান থেকে বেরিয়ে যেতে পারি, কোনো কিছুর সাথে যদি জড়িত হই, কোনো কাজের সাথে, তাহলে আমি চেষ্টা করবো ছবি বানানো যায় কিনা, এবং ছবি বানালে এই গল্পটাকে আমি ছবি বানাবো। আমি তো 57 সালে ভাবছি, এটা 55 সালে কিন্তু ছবি মুক্তি পেয়ে গেছে, আমি জানি না। তো যাই হোক, পরবর্তী সময় যখন আমি জেনেছি, আমি বলতে 62 সালের দিকে যেয়ে প্রথম শুনলাম যে পথের পাঁচালীর ছবি হয়েছে। ততদিন আমি ক্লাস 9-এ পড়ি, এবং আমি একটা মফস্বল একটা মহকুমা শহরে, কিশোরগঞ্জ, এখন সেটা জেলাই হয়ে গেছে, ওখানে আমি ক্লাস 9-10 পড়ি আর কি। তখন যে শুনেছি যে এটা ছবি হয়ে গেছে, এবং এই ছবি অনেক পুরস্কার পেয়েছে। সত্যজিৎ রায় নামে একজন লোক করেছিলেন, এবং সবচেয়ে মজার ব্যাপার তার পূর্বপুরুষরা কিশোরগঞ্জেরই লোক ছিলেন। তো যুগপথ আমার দুরকম ফিলিং হলো আর কি। একটা মানে একটু উনি আগে করে ফেলেছেন ছবিটা, আমি ভেবেছিলাম আমি করব, মানে একেবারে বাল খেললো যে চিন্তাটা আর কি। তারপর এটাও মনে হলো যে আচ্ছা, ইনি যদি তার প্রথম ছবিটা এটাই করে থাকেন, তার মানে কোথাও যেন তার চিন্তার সাথে আমার একটা সাযুজ্য, একটা মিল পাচ্ছিলাম। এটা ভেবে একটা সান্ত্বনা হোক, যাই হোক, ভালো লেগেছিল আর কি। সেই থেকে মানে পথের পাঁচালী কবে দেখবো, ছবিটা প্রথম কবে আমি দেখেছি বোধহয় তার আরো 2-3 বছর পরে। আমি প্রথম সত্যজিৎ রায় যে ছবিটি ওখানে থেকে দেখেছিলাম, সে অপুর সংসার, দেখে তো মুগ্ধ হয়েছিলাম স্বাভাবিকভাবেই। তো 65 সালের দিকে সম্ভবত পথের পাঁচালী প্রথম দেখি, অর্থাৎ 10 বছর পরে রিলিজে। তো শাকির ভাই, আবার আসবো আপনার কাছে, কিন্তু আমরা একটু যাব খসরু ভাইয়ের কাছে। আমাদের প্রিয় খসরু ভাই, মোহাম্মদ খসরু, বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রাণ পুরুষ, অগ্রজ, তিনি আমাদের সাথে আছেন। খসরু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? খসরু ভাই, আমরা আজকে পথের পাঁচালী নিয়ে কথা বলছি। আপনি একটু বলবেন যে পথের পাঁচালী সত্যজিৎ রায়ের, এবং সেটি যে বাংলা চলচ্চিত্র এবং বিশ্ব চলচ্চিত্রে যে প্রভাব সৃষ্টি করেছিল 60 বছর আগে, সেটি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই আমরা। জি বলুন। খসরু ভাই, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে রাখেন। হ্যাঁ বলেন, পথের পাঁচালী নিয়ে আপনি বলেন। আচ্ছা, পথের পাঁচালী ছবিটা আমরা বাংলাদেশে দেখেছি বহু পরে। একে নিয়ে যখন যত পৃথিবীব্যাপী হইচই খুবই হয়েছিল পরবর্তীকালে। প্রথম যখন এটা বাংলাদেশে দেখার সুযোগ ঘটল আমাদের স্বাধীনতার পরে, ইন্ডিয়া হাই কমিশনের বদৌলতে। আমিও অনেক পরে দেখেছি, তখন এরকম রমরমা বিসিডি সিবিডি যেসব বিক্রি হচ্ছে বাইরে, ইন্ডিয়ান ছবি পাওয়া যাচ্ছে, এগুলো ছিলই না। তখন ছিল কেবল সিনেমাই দেখারই সুযোগ। আমরা যাই দেখি না কেন
পৃথিবীর বড় বড় ছবিগুলো তখন সিনেমায় ছিল, টেলিভিশনও ছিল না। তবে তারপরে যখন আমরা এই ছবিটা আয়োজন করেছিলাম, আমাদের একটা ইন্টারকন্টিনেন্টাল ইয়েতে একটা অডিটোরিয়াম আছে, ওখানে দেখাবার সুযোগ হয়েছিল আমাদের। আমরা ওই উপলক্ষে ঢাকার এফডিসিতে যারা যারা স্টাফ ছিল, মানে তাদের থেকে শুরু করে নায়ককে অনেককে নিমন্ত্রণ করেছিলাম। যেহেতু প্রথম ছবিটা অনেক লোক এসেছিল, কিন্তু তারপরে ছবিটা নিয়ে একটু দেরি হয়েছিল আমাদের টেকনিক্যাল কারণে। ফিল্মটার প্রিন্ট খুব ভালো ছিল না, একটু উল্টাপাল্টা হয়েছিল। তবু দর্শকরা খুব মনোপ্রাণ দিয়ে ছবিটা দেখে এবং প্রশংসিত হয় খুব ভালোভাবে। আর আমাদের মতো দেশের এই যে গল্পের ব্যাপারটা যে থাকে, সেটা সম্পর্কে আমি বলবো এত ভালো চলচ্চিত্র আজ অব্দি আমরা দেখিনি। আমি তো দেখি নাই আর কি বাংলা ছবি, অন্যান্য লোকে কি বলবে সেটা তাদের ব্যাপার আর কি। ওটা দেখে আমি খুবই অভিভূত হয়েছিলাম। আর নতুন করে কিছু বলার নাই, সত্যজিৎ সম্পর্কে যা কিছু বলার অলরেডি বলা হয়ে গেছে। এখন ওনার ছেলের ছবি আমরা দেখছি এবং সেই গুণগত দিক দিয়ে একটা সাইড উনি নিয়েছেন, একটা জ্বর, যেমন ডিটেকটিভ গল্পগুলোই বলা যায় এরকমই আর কি গল্প। কিন্তু আমরা ওনার ছেলের কাছে আরো ভালো ছবি আশা করি। যদি সত্যজিৎ ছাড়া অন্য কারো গল্প দিয়ে ছবি করবে না, এটা খুব মানা নেই কথা আর কি। একটা ফিল্ম মেকার তো তার সব ধরনের ছবি করারই ইচ্ছা রাখা উচিত। যেমন এক সময় রেনোয়া সত্যজিতের বাপ গুরু আর কি, তিনি যত ছবি করে গিয়েছিলেন না, তার সব ছবি পয়সা ছিল তার বাবার পেন্টিং থেকে গেছে, বাবার পেন্টিং বিক্রি করেছে, ছবি করেছে। এরকম ভাবে আমরা বলবো যে সত্যজিৎ পরবর্তী তার চর্চাগুলো আরো যাতে উন্নত হয়, যত ব্যাপক ও বিশালতা লাভ করে, সেদিকে তো আছেই আর কি, নতুন করে কিছু আর বলার নেই। ধন্যবাদ খসরু ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমরা এখন আবার একটু মানে আনোয়ার হোসেন পিন্টু আপনার কাছেই যাব। জি, সামগ্রিকভাবে সত্যজিৎ রায়কে একটু যদি আমরা মূল্যায়ন করেন আপনি, উনি তো তারপর অনেক ছবি করেছেন, অনেক দূর গিয়েছেন সেই পথের পাঁচালীর পর। সামগ্রিকভাবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে। সত্যজিৎ একটা সময় আফসোস করতেন, বিশেষ করে পথের পাঁচালী নির্মাণের পরে। সেটা হলো মানে পথের পাঁচালীর যখন 25 বছর পূর্তি হয়, আনন্দবাজার পত্রিকা একটা সাপ্লিমেন্ট করেছিলেন 4 পৃষ্ঠার সে সময়। ওখানে উনি একটা কথা বলেছিলেন এবং ওরা সেটাকে শিরোনাম করে পত্রিকায়, ছবি করতে করতে ছবি করা শিখেছি। এখন প্রশ্ন, যে ভদ্রলোক, যে মানুষটি বলতেন সামডে আই উইল মেক এ গ্রেট ফিল্ম, আবার 25 বছর পর যখন বলছেন ছবি করতে করতে ছবি করা শিখেছি, তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কি করে বলছিলেন সে সময় সেই কথাটা সত্যজিৎ। সত্যিকার অর্থে বলতে গেলে, যেমন সত্যজিৎকে প্রশ্ন করা হয়েছিল একটা সময় শেষের দিকে, যে আপনি যদি এরকম কোনো সুযোগ ঘটে আপনার ছবিগুলো আবার রিমেক করার, আপনি কি করবেন? সত্যজিৎ কোনো সময় নেননি। সত্যজিৎ বলেছিলেন যে আমি সব ছবিগুলোই আবার অন্যভাবে তৈরি করব, শুধু একটা ছবি, সেটা হলো চারুলতাকে আমি যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করব। তো চারুলতার প্রসঙ্গ যদি এখানে আসে, তাহলে আমরা বলতে পারি যে সত্যজিৎ পথের পাঁচালী থেকে আরো অনেক বেশি ম্যাচিউর নির্মাণ অপরাজিত। পথের পাঁচালীর মধ্যে কোনো কোনো জায়গায়, এটা বলা আমার পক্ষে উচিত হচ্ছে কিনা আমি জানি না, এত বড় একজন বিশ্ববর্ণনা ডিরেক্টর, পথের পাঁচালীর যাত্রার যে দৃশ্যটা, ওটা একটু ঝুলে গেছে। অবশ্য ঝুলে যাওয়ার কারণটা একটা কারণ ছিল। ঝুলে যাওয়ার প্রশ্নটা আমি তুলছি এই কারণেই, সত্যজিৎ ঝুলে যাওয়া ব্যাপার, ছবি বিরক্তিকর ব্যাপার, এই জিনিসগুলো সত্যজিৎ কখনো পছন্দ করতেন না। আমি এও শুনেছি, বইপত্রে বা পড়েছি, পথের পাঁচালীতে ল্যান্ডস্কেপের অনেকগুলা ল্যান্ডস্কেপ তিনি তুলেছিলেন, কিন্তু
ছবি যেন ঝুলে না যায় সে কারণে অনেক নির্মমভাবে তিনি মানে ওইগুলোকে বাদ দিয়েছিলেন ল্যান্ডস্কেপের মানে তার কথা ছিল যে আমার ছবিতে একটি ফ্রেমও বাড়তি থাকবে না। এবং অপরাজিত আরো এত ভালো মেকিং, যেটা দর্শক আসলে ঘুরে ফিরেই পথের পাঁচালীর দিকে যায়। এবং আমি যেটা মনে করি অপরাজিত থেকে আরো ভালো মেকিং কাঞ্চনজঙ্ঘা আরো আধুনিক ছবি। কাঞ্চনজঙ্ঘা তার প্রথম তার নিজের গল্প এবং রঙিন ছবি। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা সে সময় কিন্তু দর্শক পায়নি, একেবারে ফ্লপ। এবং একটা নির্দিষ্ট মানে যতক্ষণের ঘটনা ততক্ষণের ছবি, মানে রিয়েল টাইম ফিল্ম যাকে বলা হয়। শেষের দিকে এসে বিশেষ করে ওনার যখন বাইপাস হয়, ডাক্তারদের প্রবল নিষেধ ছিল যে আপনি সেইভাবে আর এখন ছবি করতে পারবেন না, চেয়ারে বসে আপনাকে ডিরেকশন দিতে হবে, ঝক্কি ঝামেলা কম পোহাতে হবে। তখন উনি চলে আসলেন যে একেবারে নির্ঝঞ্ঝাট কিছু ছবির মধ্যে চলে আসলেন। এবং প্রথম দিককার যে ছবিগুলো তার ছিল যে ইঙ্গিত প্রধান ছবি, সংলাপ কম, প্রতীকের ব্যবহার, শেষ দিককার ছবিগুলোর মধ্যে আমরা পাচ্ছি সংলাপের প্রাধান্য পাচ্ছি এবং জাদ্রেল অভিনেতাদের একটা অংশগ্রহণ পাচ্ছি। জি, আমাদের সময় আসলে খুব কম, বেশি সময় পাবো না আমরা। একটু মাহমুদুল হাসান আপনার কাছে জানতে চাইবো যে সত্যজিৎ রায় কাহিনী চিত্র করেছেন 29টি, তার বাইরে কিন্তু তিনি 3টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং 5টি প্রামাণ্য চলচ্চিত্র করেছেন। তো স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে যদি আপনি একটু 2 মিনিটের মধ্যে বলেন, বিশেষ করে রবীন্দ্রনাথের উপর একটি ডকুমেন্টারি করেছেন উনি, একটু খুব সংক্ষেপে। এই ছবিগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে একটা অন্যরকম সত্যজিতের চলচ্চিত্র চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। যেমন রবীন্দ্রনাথ ছবিটিতে খুব সংক্ষেপে যদি আমি 2-1টি জিনিস বলি, একটি হচ্ছে যে পুরো ছবিটিতে তিনি রবীন্দ্রনাথের কোনো কবিতা ব্যবহার করেননি, কারণ তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে আমি রবীন্দ্রনাথের কবিতা অনুবাদ করতে চাইনি, এবং রবীন্দ্রনাথ নিজের কবিতা যে অনুবাদ করেছেন, তিনি যেহেতু ইডিওমেটিক ইংলিশ ব্যবহার করেননি, আমার মনে হয়নি যে তিনি অনুবাদের প্রতি সুবিচার করেছেন। এবং আপনি লক্ষ্য করুন যে ছবিটি উনি করেছেন এরকমভাবে, উনি বলেছেন যে আমি সমস্ত বিতর্কিত রবীন্দ্রনাথকে বাদ দিয়েছি। তার কারণ হচ্ছে যে এটা আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্র শতবার্ষিকীতে এটি ভারতের একটি আনুষ্ঠানিক রিপ্রেজেন্টেশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট রবীন্দ্রনাথ, সেই জন্য আমি রবীন্দ্রনাথের একটি পজিটিভ মূর্তি নির্মাণ করার চেষ্টা করেছি। এই ব্যাপারগুলো ধরে একটা 21 মিনিটের ভেতরে রবীন্দ্রনাথের মতন একজন রেনেসাঁস ব্যক্তিত্বকে তুলে ধরা, এবং সর্বাঙ্গীনভাবে, এমনকি শেষের দিকের কিছুক্ষণের জন্য উনি রবীন্দ্রনাথের চিত্রকলা সম্পর্কে, চিত্রকলার যে অংশটুকু সেখানে তিনি যে ধরনের সঙ্গীত ব্যবহার করেছেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথের চিত্রকলা নিয়ে আমরা যখন আলোচনা করেছি আরও বিশদ, তখন দেখা গেছে যে সত্যজিৎ রায় সঠিক মন্তব্যটুকু করতে পেরেছিলেন যে এটি প্রাচ্যদেশীয় এক্সপ্রেশনিজমের মতো। আর যদি আমরা শর্ট ফিল্মগুলোর কথা বলি, তাহলে আমরা সদ্গতির মতন ছবি, যে ভারতীয় যে নবতরঙ্গের চলচ্চিত্রগুলো যে ধরনের ছবির পরে এক ধরনের 1969 সনের পর থেকে অনেক ছবি আমরা দেখেছি এই ধারায়, এবং আমার কাছে মনে হয় যে তার একটি হাইট, সত্যজিৎ রায় যেন অনেকটা রবীন্দ্রনাথের 30-এর কবিদের সাথে পাল্লা দিয়ে নতুন ধরনের কবিতা রচনার দিক নেমে পড়ার মতোই যেন একটি ঘটনা। ধন্যবাদ মাহমুদুল হাসান, সময় নেই আমাদের, আমি শেষবারের মতো আসবো। শাকির ভাই, আপনি 1 মিনিটের মধ্যে বলুন যে এখনো কেন সত্যজিৎ আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যদি পথের পাঁচালীকে ঘিরেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখি, তাহলে দেখব যে তিনি এই ছবিটি যে করলেন এবং একটি ছবির মধ্য দিয়ে তার স্বাক্ষর রাখলেন এবং সারা পৃথিবী এই ছবিটিকে ভালোবাসলো, তার কারণ কিন্তু ছিল খুব সহজ, যে তার যে বাস্তব চিন্তা, সত্যের প্রতি তার যে একটা মানে ভালোবাসা, আর কাব্যময়তা, এই 3টে গুণ কিন্তু পথের পাঁচালীতে ছিল। এবং অন্যান্য ছবিতে আমরা দেখব যে এটারই যেন একটা বর্ধিতকরণ চলছে তার সমস্ত কাজের মধ্য দিয়ে। তো সত্যজিৎ রায়ের এই যে গুণটা, এইটাই তো সবচেয়ে বড় অ্যাসেট আর কি। ধন্যবাদ, আমাদের সময় আসলে শেষ আজকে। আমি নতুন প্রজন্মের চলচ্চিত্রকারদের বলবো যে যতই আমরা নতুন চিন্তাধারায় ছবি বানাতে চাই না কেন, আমাদের কিন্তু সত্যজিৎ রায়ের মতো যে কালোত্তীর্ণ চলচ্চিত্র নির্মাতারা যে সমস্ত চলচ্চিত্র বানিয়ে গেছেন, সেগুলো বারবার দেখতে হবে এখনো। সেগুলো দেখতে পরেই কিন্তু আমরা নতুন চলচ্চিত্র নির্মাণ করতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।